সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব 6। রাত 10টা বাজে। অন্ধকার সবকিছু। নিজের বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে আছে নীল। আজকে নিতুর জন্য শপিং ব্যাগ উঠাতে উঠাতে নীলের হাত ব্যথা হয়ে গেছে। সে শুধু কল্পনা করেছে বিয়ের পর তার কি অবস্থা হবে। এমন সময় ফোন বেজে উঠতেই বিরক্তিতে বুক কুঁচকে এলো তার। মাত্রই চোখে ঘুম ঘুম ভাব এসেছিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নিতু কল দিয়েছে। নীলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তা দেখে। মাত্র 13 মিনিট আগেই তারা কথা বলেছিল, এর মাঝেই মেয়েটা আবার কল দিয়েছে। নীল কলটা কেটে নিজ থেকে ব্যাক করে দুষ্টু হেসে বলল, জান কি করছো? আমার ঘুম আসছে না। আসবো আমি। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে নিতু বলল, সর্বনাশ হয়ে গেছে নীল, আপনি আপনি কিছু করুন প্লিজ। নিতুর এমন কণ্ঠে ঘাবড়ে গেল নীল। অস্থির হয়ে বলল, কি হয়েছে জান? কাঁদছো কেন বেবি? অসুস্থ লাগছে? এমন আহ্লাদি কণ্ঠ শুনে নিতু আবারও ফুঁপিয়ে উঠল। আটকে আসা কণ্ঠে বলল, আমার বাড়িতে ভাই আর কোন বন্ধু নাকি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তাই মা বাবা সবাই রাজি। আমি বিয়ে করব না নীল, কিছুতেই না। আমি তোমাকে ভালোবাসি নীল, সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, মরে যাব। প্লিজ কিছু একটা করো প্লিজ। নিতুর মুখে বিয়ের কথা শুনে চোখ থেকে ঘুম উড়ে গেল। লাফিয়ে উঠল সে। নীল চমকালো, ভরকালো, অবাক কণ্ঠে শুধালো, হোয়াট? কিসের বিয়ে? পাগল হয়ে গেছে তোমার বাবা মা? নীলের এহেন কণ্ঠে আরো জোরে জোরে কেঁদে উঠল নিতু। নীলের রাগে চোখ লাল হচ্ছে ক্রমশ, শরীর রাগে থরথরিয়ে কাঁপছে। নিতুর কান্না শুনে নিজেকে কিছুটা দমানোর চেষ্টা করলো। রুম থেকে বের হতে হতে গম্ভীর কণ্ঠে বলল, ছাদে আসো। নীলের এহেন কণ্ঠে কেঁপে উঠল নিতু। সে বুঝতে পারলো নীল রেগেছে প্রচুর। নিতু ভয়ে ভয়ে বলল, এত রাতে ছাদে, বাড়ি ভর্তি মানুষ। আর কিছু বলার আগেই অপর পাশ থেকে ভেসে আসলো নীলের ধমক, তোমাকে আমি আসতে বলেছি, ডেম ইট। নিতু লাফিয়ে উঠল সেই ধমকে, ভীত কণ্ঠে বলল, আসছি। গলায় ওড়না পেঁচিয়ে দৌড়ে গেল ছাদের দিকে। ছাদে গিয়ে দেখলো নীল উল্টো পাশ ঘুরে দাঁড়িয়ে আছে। নিতু ধীরে ধীরে এগুলো সেদিকে। নীল দৌড়ে এলো নিতুর দিকে, মুহূর্তেই কোমর পেঁচিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। অধরে অধর ডুবিয়ে কামড় বসালো খানিকটা জোরে। নিতু অস্ফুট স্বরে শব্দ করলো ব্যথায়, অশ্রু গড়ালো চোখে, চোখ বেয়ে। নীল রাগ দমতে ব্যস্ত। কিছুক্ষণ পর স্পর্শগুলো নরম হয়ে গেল। শিহরণে গা কেঁপে কেঁপে উঠল নিতুর। দুহাতে খামচে ধরল নীলের শার্ট। স্পর্শ গভীর হলো খানিকটা। নিতুর গায়ে নীলের হাতের বিচরণ হলো আবদ্ধ। প্রায় মিনিট 5 পর ছাড়া পেল নিতু। জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজনেই। নিতু লজ্জায় তাকাতে পারছে না। শরীরে রন্ধে রন্ধে ঝড় বইছে অনুভূতির। নীল কপালে কপাল ঠেকিয়ে বলল, ভয় করছে জান, তোমাকে হারানোর ভয় কুরে কুরে খাচ্ছে আমায়। আমি কালকেই মায়ের সাথে কথা বলবো, মাকে নিয়ে কথা বলাবো তোমার বাসায়। ওনারা রাজি না হলে এখানেই বিয়ে করে ফেলবো। তোমাকে নিয়ে একটু রিস্ক নিতে পারবো না আমি জান। নীলের এমন আবেগী কথায় চোখ ভরে এলো নিতুর। মনে মনে বলল,
মানুষটা কত সুন্দর করে ভালোবাসতে জানে। নিতু চোখ মেলে তাকালো, জড়িয়ে ধরলো নীলের গলা, কাপা কাপা গলায় বলল, তোমার জন্য সবকিছুতে রাজি আছি আমি, তুমি শুধু আগলে রেখো আমায়। নীল প্রশান্তিতে ঠোঁট এলিয়ে হাসলো। আরো শক্ত হলো হাতের বাঁধন, সেই বাঁধনে আবদ্ধ হলো নিতু। লজ্জায় লাল হলো নিতুর মুখ। নীলের বুকে দুহাতে ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন। নীল শব্দ করে হাসলো, হাত সরিয়ে দূরত্ব বাড়ালো দুজনের মধ্যে। পেট আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে বলল, দোয়া করো তোমার বাবা মা যেন রাজি না হয়। নীলের কথায় ভেবাচেকা খেলো নিতু। অদ্ভুত কণ্ঠে বলল, নীল জোরে হেসে উঠে বলল, নয় হ্যাঁ। নিতু, কেন? নীল, তোমার বাবা মা রাজি না হলে এখনই বিয়ে করতে পারবো, শুধু শুধু 4টা বছর অপেক্ষা করতে হবে না আমার। নিতু ধুম করে চড় বসালো নীলের বাহুতে, রাগী কণ্ঠে বলল, নির্লজ্জ বেহায়া অসভ্য পুরুষ। নীল শব্দ করে হাসলো, নিতুর দিকে ঝুঁকে বলল, শুধু তোমার জন্য অসভ্য। নিতু লাজুক কণ্ঠে বলল, ধ্যাত গেলাম আমি। তারপর দৌড়ে চলে গেল ছাদ থেকে। নীলের হাসির শব্দ আরো বাড়লো, নিজেও হাঁটা ধরলো রুমের উদ্দেশ্যে। মেয়েটাকে আরহান ভাই, শাকিরা রেহেন কণ্ঠে। পিছন ঘুরে তাকালো আরহান। শাকিরা সন্দিহান চোখে তাকিয়ে আছে, চোখে মুখে রাগের আভাস। হাতে মুঠো করে আছে আরহানের ফোন। সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে আরেকটা মেসেজ, বেবি আই লাভ ইউ সো মাচ, তোমার জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ, হ্যান্ডসাম। তা দেখে শুকনো ঢোক গিলল আরহান। সে কিছু বলার আগেই রক্তলাল চোখে তাকালো শাকিরা। মুহূর্তেই ফোন ছুঁড়ে মারলো আরহানের দিকে, চেঁচিয়ে উঠে বলল, এসব করে বেড়ান বাইরে, মেয়েদের সাথে এসব ছি। আরহান কোনো মতে দৌড়ে গিয়ে ক্যাচ ধরলো ফোনটা। শাকিরার কাছে গিয়ে রাগে চোখে তাকালো, দুহাত শক্ত করে চেপে ধরলো শাকিরার কোমর। শাকিরা চেঁচিয়ে উঠল, ধরবেন না আমাকে, নোংরা চরিত্রহীন লোক। আরহান ছাড়লো না তাকে, রাগে গজ গজ করে বলল, না জেনে কথা বলবি না গাধি, মেয়েটা আমাকে বিরক্ত করছে কিছুদিন ধরে, আমি তোর নামটাও জানি না, এই পর্যন্ত 4টা নাম্বার ব্লক করেছি, বিশ্বাস কর। শাকিরার রাগ খানিকটা কমলো, ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, করেছি বিশ্বাস, তখন মেসেজটা দেখে রাগ উঠেছিল তাই এসব বলেছি, আমি জানি তুমি কেমন, ছাড়ো এবার। আরহান ছাড়লো না, দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলল, রাগ উঠেছে কেন? আর ইউ জেলাস? শাকিরা ভ্রু কুঁচকে তাকালো আরহানের হাতে চিমটি কেটে বলল, আমি মোটেও জেলাস নই, আপনি আমার মামাতো ভাই, সেই কারণেই আপনার ফোনে মেসেজ দেখে রেগে গিয়েছিলাম, এই আর কি। আরহান ব্যথা পেয়েও ছাড়লো না শাকিরাকে, রক্তলাল চোখে তাকিয়ে কামড় বসালো শাকিরার গালে। ব্যথায় চেঁচিয়ে উঠল সে। আরহান রাগী কণ্ঠে বলল, যতবার ভাই বলবি ততবার কামড়াবো, আর একবার শুধু ভাই বলে দেখ। শাকিরা রাগী চোখে তাকালো, লাল হয়ে আছে তার ফর্সা গোলাপি গাল। মুখ নামিয়ে কামড় দিল আরহানের গলায়। আরহান টু শব্দটি করলো না, কিছু বলল না বিনিময়ে, সয়ে নিল ব্যথা। এই ব্যথাতেও যেন সুখ মিশে আছে। শ্রেয়সীর ঠোঁটের স্পর্শ পেয়েছে, সেটাই তার কাছে অনেক। শাকিরা মুখ সরিয়ে বলল, যতবার কামড়াবে আমি ততবার ফিরিয়ে দেব। তাতেও হাসলো আরহান।
ঠোঁট নাড়িয়ে বলল, তাতেও আমারই লাভ। সাকিরা বুঝলো না সেই কথার মানে। সে মুখ ভেঙচি কেটে বলল, ফোনটা দিন। আরহান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না তুই আবারও ছুঁড়ে মারবি। সাকিরা বিরক্ত চোখে তাকালো, ফোন দিন নয়তো আপনাকে ছুঁড়ে মারবো। আরহান মুখ গোমড়া করে তাকালো, ফোনটা এগিয়ে দিল সাকিরার দিকে। স্ক্রিনে গাড়ি টাইপ করতেই খুলে গেল লক। তা দেখে চোখ বড় বড় করে চাইলো আরহান। অবাক হলো ভীষণ। সাকিরা ডেভিল হাসি দিয়ে কল করলো মেসেজ আসা নম্বরটাতে। তা দেখে বুক কুঁচকে যায় আরহানের। ওপাশ থেকে ভেসে আসলো মেইলি সুর, আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি কল করেছো আমাকে। হাউ, ও মাই গুডনেস, তার মানে তুমি রাজি তাই না? রাজি তো হওয়ারই কথা। এমন প্রস্তাব কোনো ছেলে ফিরিয়ে দিতে পারে? বলো কোথায় মিট করতে চাও। সাকিরা জমের দুয়ারে, মেয়েটা হোয়াট, কে তুমি? আরহানের ফোন তোমার কাছে কেন? সাকিরা, আমার জামাইয়ের ফোন এই মাঝরাতে আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? পেতনি তুই, যদি আর একবার এই নম্বরে কল দিয়েছিস ফোন করবো তোকে আমি। মেয়েটা, কি বলছো তুমি সব? আরহান তো বিয়ে করেনি। আরহান কোথায়? সাকিরা, এই মাঝরাতে আমার পর আমার পাশে থাকবে না তো? কি চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতে যাবে? আর কিসের আরহান? আরহান করছিস? আঙ্কেল বলবি আঙ্কেল, তো তোর বাপের বয়সী উনি। সাকিরা রেহেন কথায় কেসে উঠলো আরহান। মেয়েটা চেঁচিয়ে উঠে বলল, কি আবল তাবল বলছো? পাগল নাকি? সাকিরা, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। নষ্টা মেয়ে একটা। ছেলেদের কাছে দেহ বিলিয়ে বেড়াস ভুলেও কল দিবি না এই ফোনে। তারপর ঠাস করে কলটা কেটে দিল সাকিরা। আরহানের দিকে ফোনটা দিয়ে বলল, নাও, লজ্জা থাকলে আর কল দিবে না, আর দিলেও আমার কাছে নিয়ে আসবে। আরহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে যেন। ফোনটা হাতে নিতেই সাকিরা এগিয়ে গেল সামনে। তা দেখে আরহান ঠোঁট প্রসারিত করে হাসলো, বিড়বিড় করে বলল, গাধিটা বড় হচ্ছে, বিয়েটি এবার করতেই হবে। সাকিরা পিছু ফিরে ডাকলো, এখন কি সারা রাত বাগানেই কাটিয়ে দিবে? আরহান মৃদু হেসে বলল, আসছি গাধি, যা তুই। সাকিরা চোখ রাঙিয়ে দিয়ে চলে গেল। আরহান ছুটলো তার পিছু পিছু। উদ্রির মাথাটা বুকে নিয়ে শুয়ে আছে ফারহান। চিন্তায় তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন প্রায় রাত 1টা বাজে, এখনো জ্ঞান ফেরেনি উদ্রির। রাতে ডাক্তার দেখিয়েই বাড়ি ফিরছিল ফারহান অদ্রিকে নিয়ে। তারপর থেকেই সে অদ্রিকে নিয়ে এসেছে নিজের রুমে। এতে সমস্যা কেউ কিছু বলেনি। অদ্রি সব কিছু ভুলে গেলেও বাকিরা কিছু ভুলেনি। ফারহান একটু পর পর অদ্রির চোখে মুখে চুমু খাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেমন অস্বাভাবিক আচরণ করছে। তাকে দেখলে যে কেউ ভাববে আরহান মানসিক রোগী। চোখ মেলে তাকালাম আমি, মাথাটা কেমন ভার ভার লাগছে, ঠিক মতো চোখটা খুলতে পারছি না। ঝাপসা দৃষ্টিতে দেখলাম রুমটা কেমন অন্ধকার হয়ে আছে। কানের কাছে ডিপ ডিপ একটা শব্দ শুনতে পেলাম, মনে হচ্ছে কোনো শক্ত জিনিসের উপর শুয়ে আছি। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম কে যেন শুয়ে আছে। তখনই গালে ঠোঁট ছোঁয়ালো সেই ব্যক্তি। চেনা স্পর্শে কেঁপে উঠলাম আমি। চেনা স্মেল নাকে আসতেই বুঝতে পারলাম এটা আব্রাহাম। আমি বললাম, আপনি এখানে? আব্রাহাম হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে
আমার দিকে তাকালেন। আমি দেখতে পেলাম তার অগোছালো রূপ। উনি অস্থির কণ্ঠে বললেন, উঠেছো? কতটা ভয় পেয়েছিলাম জানো? আমি মুখ গোমড়া করে বললাম, কেন পেয়েছেন ভয়? ভালো তো বাসেন না। আব্রাহাম ঠোঁট এলিয়ে হাসলেন। আমার কপালে চুমু খেতে খেতে বললেন, বেশি ভাবা বাদ দাও, মাথা মোটা, ঘুমাও। আমি মুখ ভেঙচি কেটে বললাম, যান। আপনি এখানে কি করছেন আমার রুমে? আব্রাহাম, মিস আদ্রিয়ানা, চোখ মেলে তাকিয়ে দেখো। তুমি আমার ব্যক্তিগত রুমের ব্যক্তিগত বিছানায় আমার ওই বুকে শুয়ে আছো, আর আমাকেই বলছো আমি এখানে কেন? একে তো আমার বউয়ের হক নষ্ট করছো, তার উপর আমাকেই চলে যেতে বলছো। আমি রাগী দৃষ্টিতে তাকালাম। সব সময় শুধু শুধু বউ বউ করে, তাহলে আমার কাছে কি করছে? অসহ্য একটা লোক। ওনার বুকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, আমি চলে যাব আমার রুমে। আব্রাহাম আমার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, চুপচাপ ঘুমাও, আরেকটা কথা বললে ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারবো। আমি মুখ গোমড়া করে শুয়ে রইলাম সেখানে। এই লোকের সাথে একটুও কথা বলবো না। কিছুক্ষণ পরে আবার বললাম, বলুন না, আমি কি ভুলে গেছি আপনি আমার কি হন? আপনার বুকে মাথা রেখে এত শান্তি কেন লাগছে? আব্রাহাম আমার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বললেন, খুব কাছের কেউ। এই বুকে মাথা রেখে এই বিছানায় শুয়ে তুমি অনেক রাত ঘুমিয়েছো। আমি চকিতে তাকালাম ওনার দিকে। উনি সেই দৃষ্টি দেখে বললেন, আর একটা কথাও না, ঘুমাও, সময় হলে সবটা জানতে পারবে। সকাল 7টা। গ্রামে হাঁটতে বেরিয়েছে রুদ্র, তার পাশেই সানা। দুজনে পাশাপাশি হাঁটছে। রুদ্র চোখ মেলে আশেপাশে তাকাচ্ছে। এই গ্রামটায় প্রতিটা কোনায় কোনায় মিশে আছে তার শুভ্রবতী পায়ের ছাপ। হঠাৎ সামনে চেনা একটা মুখ দেখতেই বুক কপালে উঠল তার। ভীষণ অবাক হলো সে। মুখ ফুটে বেরিয়ে এলো অ। সকালের মিষ্টি রোদ খেলা করছে রুম জুড়ে। সেই রোদের কারণে ঘুম ভেঙে গেল আমার। রোদটা আমার সহ্য হয় না। চোখ বন্ধ করেই উঠতে চাইলাম, তবে কারো শক্ত বাঁধনে বাধা পড়ায় উঠতে পারলাম না। ভ্রু কুঁচকে যায় আমার। পিট পিট করে তাকাতেই দেখলাম কেউ একজন আমার পেটের উপর হাত দিয়ে আমাকে অষ্টপৃষ্টে জড়িয়ে রেখেছে। তা দেখে ভয় পেয়ে গেলাম আমি। আতঙ্কিত হয়ে পেছনে তাকাতেই চোখের কোণে ভেসে উঠল পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখটা। ঘুম ঘুম, ফোলা ফোলা মুখ, কিছুটা তৈলাক্ত ত্বকের ফর্সা চেহারাটা অসাধারণ লাগলো আমার কাছে। পরক্ষণেই মনে পড়লো রাতের কথা। দুজনে একসাথে একই বিছানায় এভাবে ঘুমিয়েছিলাম। ভাবতেই গা কাটা দিয়ে উঠলো আমার। ধীরে ধীরে ওনার দিকে ঘুরে শুয়ে ওনার দিকে তাকালাম। এত সুন্দর মানুষটা বুঝি আমার হবে? আমাকে ভালোবাসে? না বাসলে কি নিজের সাথে আগলে রাখতো? রাখতো না। ভালোবাসে তাই রেখেছে। তাহলে বলেছেন না কেন উনি? কি এমন কারণ যে সে বলছে না? আর কত অপেক্ষা করাতে হবে আমায়? এই অপেক্ষার শেষ কবে? ওনার দিকে ঠিক মতো তাকাতে আমার চোখ বড় বড় হয়ে গেল লজ্জায়। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। এই লোক শার্ট কখন খুলেছে? বেহায় নির্লজ্জ পুরুষ মানুষ। ওনার মতো আমার চোখ দুটো বুঝি বেহায়া হয়েছে। ঘুরে ফিরে শুধু ওই লসম্বুকেই নজর যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো আমার। তখনই উনি গোলবালিশের মতন করে পেঁচিয়ে ধরলেন আমায়। আমার মুখটা গিয়ে লাগলো একদম ওনার বুকের সাথে। এবার নিজেকে আটকাতে পারলাম না। আলতো স্পর্শে ঠোঁট ছুঁয়ে ধরলাম সেথায়।
কেমন মাতাল মাতাল লাগছে, অনুভূতিতে গা দুলছে যেন। আমি ঠাস করে চোখ বন্ধ করে পড়ে রইলাম তার বুকের সাথে মিশে। কেমন মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ তোর গায়ে, পায়ের পাতা শিরশির করছে আমার। কিছুক্ষণ পর ধীরে ধীরে ওনার হাতটা সরিয়ে দিলাম আমার উপর থেকে। নিচে পা রাখতেই পায়ের সাথে ওড়না পেঁচিয়ে গেল আমার। সাথে সাথেই ঘটে গেল অঘটন। আমি ঠাস করে পড়ে গেলাম আব্রাহাম স্যারের ওপর। বাকিটা ইতিহাস হয়ে গেল। একদম মান সম্মানের প্লাস্টিক সার্জারি হয়ে গেল। সারা জীবন শুনে আসলাম বেডরুমে মানুষের রোমাঞ্চ হয়, আর আমার হয় সম্মানের প্লাস্টিক সার্জারি। হতাশ। আমি মাথা তুলে তাকাতেই উনি কোমর জড়িয়ে ধরলেন আমার। কোমর ধরে ঘুরিয়ে বেডে শুয়ে দিলেন আমায়। তারপর আমার ওপর ঝুঁকে কপালে কপাল ঠেকিয়ে বললেন, সকাল সকাল রোমাঞ্চের শখ জেগেছে জান, তাই বলে ডিরেক্ট বুকের ওপর এসে শুয়ে পড়বে। আমাকে ডাকলেই তো পারতে, আদরে আদরে ভরিয়ে দিতাম। তুমি চাইলে এক্ষুনি সব। উনি আর কোনো বেফাঁস কথা বলার আগেই আমি এক হাতে ওনার মুখ চেপে ধরলাম। তাতে উনি ভ্রু কুঁচকে চাইলেন, হাতের আঙ্গুলে ঠোঁট ডুবিয়ে চুমু খেলেন। সেই স্পর্শে হাতের লোম পর্যন্ত কাড়া দিয়ে উঠল। আমি ঠাস করে হাত সরিয়ে নিলাম। তাতে উনি ঠোঁট বাঁকিয়ে হাসলেন, নাকে নাক ঘষে বললেন, দিন দিন আমার সহ্য সীমা হারিয়ে যাচ্ছে জান। তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারি না, বেসামাল হচ্ছি খুব। তারপর আবারও ঠোঁট ডুবিয়ে চুমু খেলেন আমার গালে। আমি আলতো হাতে ধাক্কা দিলাম তাকে। কাপা স্বরে বললাম, সরুন, সকাল হয়েছে, বাইরে সবাই জেগে যাবে। আমাকে আপনার সাথে দেখলে কি ভাববে বলুন তো। উনি এবার আমার নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে বললেন, কিচ্ছু ভাববে না। আমি অবাক কণ্ঠে বললাম, কেন? উনি ঠোঁট এলিয়ে হাসলেন আমার ঠোঁটের কোণে চুমু খেয়ে বললেন, কারণ সবাই জানে তুমি আমি একসাথে আছি। ওনার এমন বেতাল স্পর্শে কেঁপে উঠলাম। অনুভূতিতে চোখ বুজে এলো। পরক্ষণেই ওনার বলা কথাটার অর্থ বোধগম্য হতেই ঠাস করে চোখ মেলে তাকালাম। উনি কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছেন। আমি ঠাস করে দিলাম এক ধাক্কা, লাফিয়ে উঠলাম বিছানা থেকে। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে আব্রাহাম স্যারের বিছানায় পড়ে যান। আমি সেই সুযোগেই নেমে পড়লাম বেড থেকে। বাইরে যেতে যেতে বললাম, দুজনে সারা রাত একসাথে ছিলাম, আল্লাহ জানে সবাই কি ভাবছে। আব্রাহাম, আরে ওড়না তো নিয়ে যাও। ওনার কথায় চট করে পিছনে তাকালাম। ওড়নাটা নিয়ে দিলাম দৌড়। পেছন থেকে ভেসে আসলো আব্রাহামের অট্টহাসির শব্দ। ড্রয়িং রুমে বসে আছি সবাই। নীল ডেকেছে, তার নাকি খুব জরুরি একটা কথা বলার আছে। কিন্তু সেই কখন থেকে আমরা সবাই বসে আছি, অথচ সে কিছু বলতেই পারছে না। আব্রাহাম এবার বিরক্ত হয়ে বলল, তুই কি আদৌ কিছু বলবি, নাকি আমরা সবাই চলে যাব? নীল তড়িঘড়ি করে বলল, না বলবো তো। আসলে হয়েছে কি আব্রাহাম, তোর আসলে নকলে বাদ দিয়ে মেইন কথাটা বল, না হলে এক্ষুনি একটা থাপ্পড় খাবি। নীল ফট করে বলল, আমি বিয়ে করব। ওর এমন কথায় চেঁচিয়ে উঠল সবাই। কি? আরহান মাত্রই পানির গ্লাসটা মুখে দিয়েছিল, বেচারা পানিটুকু শেষ করতে পারলো না, নাকে মুখে আটকে বিষম খেলো। নীলিমা বেগম হায় হায় করে উঠলেন ছেলের এমন নির্লজ্জের মতন কথা শুনে। আরহান কোনো মতে
কাশি থামিয়ে বলল, আব্রাহাম ভাইয়ের পর আমার সিরিয়াল। তাই তুই মির্জাফরগিরি শুরু করেছিস। অসভ্য ছেলে, বড় ভাইয়ের আগেই বিয়ে করতে চাইছিস। আমার পরে রিয়াদের সিরিয়াল, তারপর তুই। আব্রাহাম এমন কথায় আমি চেঁচিয়ে উঠে বললাম, মানে কি বলছো তুমি? ভুলে গেছো আমি নীলের থেকে 3 মাসের বড়। রিয়াদ ভাইয়ের পরে আমার সিরিয়াল। বেচারা আমার আর আমার জামাইয়ের বিয়েটার মাঝখান থেকে উড়িয়ে দিচ্ছ কেন? আরহান, তোর বিয়ে তো কথাটা শেষ হওয়ার আগেই সাকিরা মুখ চেপে ধরলো আরহানের। আব্রাহাম খুব খুব করে কেসে উঠলো হঠাৎ, যেন যক্ষা হয়েছে তার। আর নীলিমা শেখ, অনিমা বেগম সহ বড়রা সবাই মুখ টিপে হাসলো। সবার এমন অদ্ভুত আচরণের মানেটা বুঝলো না আমি। আর মাঝেই চেঁচিয়ে উঠল নীল, আমার ইম্পর্টেন্ট কথা আছে, জীবন মরণের প্রশ্ন, তোমরা কি শুনবে? ওর কথায় নীলিমা শেখ ধমকে উঠে বললেন, বেহায়া হচ্ছে দিন দিন, নিজের বিয়ের জন্য কেমন ষাঁড়ের মতো চেঁচামেচি করছে দেখো। নীল জেদি কণ্ঠে বলল, আমি মোটেও বিয়ের জন্য চেঁচাচ্ছি না। পাশ থেকে নিতুকে দেখিয়ে বলল, ওর বিয়ে আটকানোর জন্য চেঁচাচ্ছি। নীলের কথায় আমি বললাম, মানে? নীল, ওর বাবা মা ওর জন্য পাত্র ঠিক করে ফেলেছে। নীলিমা শেখ বললেন, ওর বিয়ে হচ্ছে তাতে তোর কি? নীল খ্যাক করে উঠে বলল, বারে আমার বউ অন্য কেউ নিয়ে যাওয়ার প্ল্যান করছে, আর আমি চেঁচাবো না, বসে বসে আঙ্গুল চুষবো। নীলের এহেন কথায় লজ্জায় লাল নীল হলো নিতু। নীলিমা শেখ মুখটা গম্ভীর করে বললেন, নিতু, ও কি সত্যি বলছে? এমন কথায় ভয় নিতুর মেরুদণ্ড সোজা হয়ে গেল। ভয়ে ভয়ে মাথা নাড়তেই নীলিমা শেখ তা দেখে চেঁচিয়ে উঠে বললেন, এ সম্পর্ক আমি মানি না, মানব না। এই মেয়েকে আমার ঘরের বউ করব না, না না না। ড্রয়িং রুম জুড়ে পিন পিন নীরবতা বিরাজ করছে। সবাই আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়লাম বসা থেকে। নীলিমা শেখের এহেন কথায় চোখ ভিজে অশ্রু গড়ালো নিতুর। তা দেখে মায়ের দিকে বিরক্তিতে তাকালো সাকিরা। কপাল কুঁচকে বলল, আম্মু, তোমার ওভার অ্যাক্টিং বন্ধ করো। সাকিরার এহেন কথায় সবাই অবাক চোখে তাকালো। আব্রাহাম ফোনে ব্যস্ত। ওনার ফোনটাকে নিজের সতীন মনে হলো আমার। এত কি দেখেন উনি ফোনে? এতবার তো আমার দিকেও তাকায় না। নীলিমা শেখ ফিক করে হেসে দিলেন। এগিয়ে এসে নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, তোকে তো আমার সেই কবে থেকেই পছন্দ। মনে মনে তোকে নীলের বউ হিসেবে ভেবে রেখেছিলাম। সাকিরা যখন বলল, তোরা একে অপরকে পছন্দ করিস, আমি অনেক খুশি হয়েছিলাম। তোর বাবা মায়ের সাথে আমি কথা বলে নিব, চিন্তা করিস না। নিতু মুচকি হেসে জড়িয়ে ধরলেন নীলিমা বেগমকে। তা দেখে সবাই হাসলাম আমরা। আর আমার উনি একমাত্র ক্রাশ এখনো ফোনের দিকেই তাকিয়ে। তা দেখে রাগে শরীর জ্বলে উঠলো আমার। ইচ্ছে করছে ফোনটা ওনার মাথায় ভাঙি। আমি মুখ ভেঙচি কেটে ওনার থেকে চোখ সরালাম। ও মাথার উপর সূর্য লম্বাভাবে দাঁড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে নিজের। গরমে অতিষ্ঠ জনজীবন। আজ যেন সূর্য মামা বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে এসে আমাদের উপর রাগ ঝাড়ছে নিজের। অবন্তিকার সামনে হাঁ করে তাকিয়ে আছে অর্ণব। তার মনে হচ্ছে এই সূর্যের তাপ তো কিছুই না অবন্তিকার রূপের উত্তাপে। জ্বলে পড়ে ছারখার তার বক্ষ পিঞ্জরায় অবস্থিত ছোট্ট হৃদয়টা।
অর্ণবের দেওয়া জামরঙা লেহেঙ্গাটা পরেছে অবন্তিকা, ভর সঙ্গে এমন রঙে যেন রূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আশেপাশে। অর্ণবকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অবন্তিকা ঠোঁট টিপে হাসলো। অর্ণবের বাহুতে ধাক্কা দিয়ে বলল, আর কত দেখবেন, মুখে মশা ঢুকে যাবে তো, এবার তো চলুন, দেরি হচ্ছে, মেহেদি অনুষ্ঠানে যাব না। অবন্তিকার কথায় হুঁশ ফিরল অর্ণবের। সে মাথা চুলকে হাসলো, হাত বাড়িয়ে আলতো করে ধরলো তার হৃদয় স্পর্শীর হাত। সেই স্পর্শে চিত্ত কেঁপে উঠল অবন্তিকার। তা থেকে হাসলো অর্ণব। অনামিকা আঙ্গুলে কামড় বসালো অবন্তিকার। সেই আলতো স্পর্শে চোখ খিচে বন্ধ করে নিল অবন্তিকা। অর্ণব আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ালো আঙ্গুলের ডগায়। মৃদু স্বরে বলল, তোমার ওপর কারো নজর না পড়ুক হৃদয় স্পর্শী, তোমার রূপে একমাত্র আমার দৃষ্টি থাকুক আজীবন, বাকি সবার জন্য তুমি নিষিদ্ধ। অবন্তিকা লাজুক চোখে তাকালো, হাত ছাড়িয়ে তার দিল যাওয়ার জন্য। তাই অর্ণব গিয়ে বসলো বাইকে, অবন্তিকাও গিয়ে বসলো, জড়িয়ে ধরলো অর্ণবের পেট। তা দেখে অর্ণবের ঠোঁটের হাসি বাড়লো আরো। নিজের রুমে তৈরি হচ্ছে আব্রাহাম, তখন রুমে উকি দিলাম আমি। উদ্দেশ্য হলো উনি কোন কালারের পোশাক পরবেন তা দেখা, ম্যাচিং করে কাপড় পরবো ওনার সাথে। ইস কি লজ্জা। এমন সময় উনি বললেন, মুখি ঝুঁকি বাদ দিয়ে রুমে আসো। ইস ধরা পড়ে গেছি। আমি চোখ বুজে দাঁত দিয়ে জিভ কাটলাম। উনি পুনরায় ডেকে উঠতেই রুমের ভেতরে গেলাম। উনি এবার আমার দিকে তাকালেন, বললেন, ঘড়িটা পরিয়ে দাও। আমি চমকে উঠে বললাম, কি, কানে শোনো না, নাও পরিয়ে দাও। আমি কাঁপা কাঁপা হাতে চট করে পরিয়ে দিলাম। ওনার ফর্সা হাতে ঘড়িটা দারুণ দেখাচ্ছে। আমি বললাম, আমি যাই, রেডি হব। উনি হঠাৎ করেই আমার দিকে ঝুঁকলেন, এক হাতে কোমর পেঁচিয়ে ধরে বললেন, একদম বেশি বেশি সাজবে না, চুলে হিজাব বাঁধবে, ঠোঁটে হালকা লিপস্টিক দিবে, বেশি গাঢ় যেন না হয়। আমি অবাক হয়ে বললাম, কেন, গাঢ় করে দিলে সমস্যা কি? আমার লোভ জাগে, কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, ছি। উনি হাসতে হাসতে আমাকে ছেড়ে দিলেন। আমি দৌড়ে চলে আসলাম বাইরে। বুকের ভেতর এখনো ধুক ধুক করছে, কেমন নির্লজ্জ রে বাবা। আর আমি কিনা একে নিরামিষ ভাবতাম। ছি অদৃছি, সেমন ইয়োর মাইন্ড। শাওয়ারের নিচে কোমরে তোয়াল পেঁচিয়ে 1 ঘন্টা ধরে ভিজছে রৌদ্র। ফর্সা চোখ, মুখ লাল হয়ে গেছে ঠান্ডায়। আজ যে জ্বর আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তার চোখে ভাসছে পুরনো স্মৃতি। সকালে সে রাস্তায় অর্ণবকে দেখেছিল, তাতেই অদ্রির ভাবনাগুলো আরো মাথা চাড়া দিয়ে উঠেছে। বুকের ভেতর শূন্যতা অনুভব হচ্ছে রুদ্রর। বড্ড একা একা লাগছে তার, চোখ দিয়ে জল গড়াচ্ছে একটু পর পর। এর মাঝেই বাইরে থেকে ভেসে আসলো সানার কণ্ঠ। তা শুনে শান্ত হলো রুদ্র অশান্ত মন। ব্যথাগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেল। বিয়ে বাড়ি মানেই রমরম আয়োজন। কনের বাড়িতে তো বিয়ের আয়োজন আরো বেশি ধুমধাম করা হয়। বিয়েটা মূলত আশরাফ খান ও মিনা বেগমের একমাত্র মেয়ে নিঝুম খানের। একমাত্র মেয়ের বিয়ে কোনো কিছুতেই কম রেখেনি আশরাফ খান। মেয়েকে সোনার গহনায় মুড়িয়ে দিয়েছেন।
ছেলেকেও অনেক কিছু দিয়ে চেয়েছিলেন, তবে ছেলেপক্ষের এক কথা, মেয়ে নিতে এসেছি বিয়াই, বাজারের কোনো পণ্য নিতে আসিনি। এমন উত্তরে মন ভরে ওঠে আশরাফ খানের। তিনি বুঝতে পারলেন সঠিক পাত্রর হাতেই দিয়েছেন মেয়েকে। আমার ভাবনার মাঝেই কমলা সুন্দরী অর্থাৎ কনের দাদি, যার বয়স এখন 66, তিনি বলে উঠলেন, এখন তো চামড়া ঝুইলা গেছে, রং ময়লা হইয়া গেছে। এক সময় চুল ছিল কোমর আশ্রাইয়া, সেই চুলের গেড়ানে তোগো দাদা পাগল আছিল। প্রতি সপ্তাহে নিজে তেল দিয়া দিত, আলতা পরাইয়া দিত পায়ে হাতে। মেলা ভালা পাইতো আমারে, যখন শহরে যাইতো লিপস্টিক নাকি জানি কয়, ওইটা আনতো নিজের হাতে পরাই দিত। এক সময় আমার রূপের আগুনে পুইরা সরকার হইতো 8 গ্রামের ছেড়ারা, এর লাইগা বাপ বাইতে এলাকা বাহির হইতেই দিত না। বয়স তখন 15 হইছে, বাড়িতে খালি বিয়ার প্রস্তাব আহে। বাপে অতিষ্ঠ হইয়া ঠিক করলো বিয়া। শুনছিলাম বেডা মেলা বড়লোক, খালি বয়স একটু বেশি। দেখছিলাম বিয়ার আসরে একবার, একটুও ভালো লাগে নাই, মন চাইতাছিল পলাইয়া যায়। সেই সময় তোগর দাদায় বন্দুক লইয়া হাজির। হেই আসিল জমিদার পোলা, আমারে নাকি মনে ধরছে। আমার বাপের মাথায় ওই 1 হাত লম্বা জিনিসটা ধইরা আমারে বিয়া করছে। আমি ডরে কাঁপতে কাঁপতে কবুল কইছি। তারপর তার লগে কতগুলা বছর কাটাইলাম, হের মতন কইরা কেউ আমারে ভালোবাসে নাই। উনি বাইচা থাকলে নিজের চুল করে আশ্রাইয়া মনে পড়ে না। আমার কোলে মাথা রাইখাই শেষ নিঃশ্বাসটা ছাড়লে। সেই মৃত্যুর সময়েও বলেছিল, তোমারে ছাড়া ওই কবরে কেমনে থাকমু বউজান। আজ 1টা বছর হইল, হেই নাই থাকলে কত খুশি হইতো। কথাগুলো বলতে বলতেই ওনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাদের এমন ভালোবাসার কাহিনী শুনে চোখ ভরে আসলো আমার। সেই অশ্রু চোখে তাকালাম আব্রাহামের দিকে। তিনি নানা কাজে ছোটাছুটি করছেন, খালাতো বোনের বিয়ে, তাই তাকেও কাজে হাত লাগাতে হচ্ছে। আমি বিড়বিড় করে বললাম, এমন ভালোবাসা শুনতেও ভালো লাগে। আপনার সাথেও আমার এমনটা একটা জীবন আর কাটুক আব্রাহাম। আমি সেই অপেক্ষায় রইলাম। হঠাৎ ফিরে তাকালাম, আমার চোখাচোখি হলো দুজনার। হালকা কেঁপে উঠলাম আমি। উনি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তা দেখে লাজুক হাসলাম আমি। সে হাসির মানে বুঝতে না পেরে ওনার কুচাকানো ভ্রুজোড়া আরো কুঁচকে গেল। উনি যখন এভাবে ভ্রু কুঁচকে তাকান, ওনার চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। উফ, দারুণ লাগে সেই চাহনি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি লাজুক চোখে নিজের হাতের দিকে তাকালাম। তাতে রক্তিম কৃষ্ণচূড়া ফুলের মতো লাল টকটকে হলো আমার গাল। ডান হাতের বাম পাশের কিছুটা সাইডে ডিজাইন করে ওনার নামটা লিখে দিয়েছেন, মেহেদি ডিজাইনার। উনি যখন মেহেদি পরিয়ে দিচ্ছিলেন, হঠাৎ আব্রাহাম কোথা থেকে এসে মেয়েটার দিকে তাকিয়ে বলে, ডান হাতে আব্রাহাম লিখে দিবেন। তাতে বিস্ময় লজ্জায় বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই কনেকে নিয়ে বিজি, আর মেহেদি ডিজাইনের আপুটা মিটমিট করে হাসছে। তাতে আমি আরো লজ্জা পেলাম। বিড়বিড় করে বললাম, এই লোকটা আসলে একটা পাগল। আরে শুধু পাগলামি করতে, ভালোবাসি বলতে কি
আমি তার বউ বিক্রি করে দিব নাকি আজব। হঠাৎ নিতু এসে ধুম করে বসলো আমার পাশে, গাল ফুলিয়ে বলল, দোস্ত আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচা। ওর এমন কথায় আমি হেসে উঠে বললাম, জলদি মর, অনেক দিন হলো 40 আর দাওয়াত খাই না। নিতু এবার ঠাস করে একটা চড় বসালো আমার পিঠে, তাতে আরো জোরে হেসে উঠলাম আমি। নিতু মুখ ফুলিয়ে বলল, তোর বাড়ির ছেলেগুলো এমন আইটেম বোম কেন রে? মেয়েগুলো ওদের পিছন পিছন কেমন মাছের মতন ভন ভন করছে, আমার জামাইটাকেও ছাড়বে না। ওর কথা শুনে বললাম, মিষ্টির দোকানে মাছি ঘুরবেই, তাই তাই বলেই তো আর মিষ্টি তাদের হয়ে যায় না। নিতু হতাশ কণ্ঠে বলল, তাও দোস্ত মনে জলে খুব। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমারও। নিতুর সাথে কথা বলতে বলতে চোখ গেল আব্রাহামের দিকে। উনি কেমন রাগে চোখে তাকিয়ে আছেন, সে দৃষ্টিতে ভয় শুকনো ঢোক গিললাম আমি। এখন আবার কি করেছি আমি, এভাবে তাকায় কেন? দু হাতে মেহেদি দিয়ে ছাদে একা একা দাঁড়িয়ে আছে সাকিরা। তার সব বিয়েবারের হইচই একটুও ভালো লাগে না। তার মতে বর কনে একসাথে ফাঁকা একটা রুমে বসিয়ে কাজে এনে ঠাস করে বিয়ে পড়িয়ে ঠুস করে বাসর ঘরে ঢুকিয়ে দিলেই তো হয়, শেষ কাহিনী খতম। শুধু শুধু এত প্যারার কি দরকার আছে? এসব নাচ গানের শব্দে তার মাথা ব্যথা শুরু হয়েছে, তাই একটু নিরিবিলিতে এসেছে সে। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই ভয় লাফিয়ে উঠল সাকিরা, বুকের ওপর থুথু ছিটিয়ে ফিরে তাকালো পেছনে। আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত চোখে তাকালো, বলল না কিছু। মাথা ব্যথায় তার কথা বলতেও ইচ্ছে করছে না। আরহান হাসি থামিয়ে বলল, কিরে, ছাদের ওপর একা একা ভূত পেতনির সাথে গসিপ করছিস নাকি? সাকিরা তাও কিছু বলল না, ঠোঁট উল্টিয়ে কপাল কুঁচকে চাইল শুধু। সাকিরাকে আর একটু জ্বালানোর জন্য আরহান বলল, অবশ্য তুই নিজেই পেতনি, তোকে দেখে তো ভূতেরাও পালাবে। সাকিরার এবার রাগে গা জ্বলে উঠল, তাও কিছু বলল না। ধূপধাপ পা ফেলিয়ে এগিয়ে গিয়ে বসলো দোলনায়। সাকিরার এত ইগনোরটা ঠিক সহ্য হলো না আরহানের। মেয়েটা রাগুক বকুক কাটুক যা খুশি করুক, তাও তার সাথে কথা বলুক, এসব অবহেলা সে সহ্য করতে পারে না। সে নিজেও গিয়ে ধূপ করে বসে পড়ল। হঠাৎ বসায় দোলনাটা দুলে উঠল। সাকিরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আরহান আঁকড়ে ধরল সাকিরার কোমর। সেই ছোঁয়ায় সাকিরার অঙ্গ দুলে উঠল অজানা অনুভূতিতে। ইদানিং তার এমন অনুভূতি হয় আরহান কাছে আসলে। আগে তো এমন হতো না। এমন নতুন নতুন অনুভূতির মানেটা সে ধরতে পারছে না। ফলে সে নিজের ওপরই বিরক্ত। আরহান কোমর জড়িয়ে ধরেই টান দিল সাকিরাকে। ফলে সাকিরার এতটুকু বদনটা ছিটকে গিয়ে পড়ল এই সুঠামদেহী পুরুষটার বুকে। অনুভূতিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন আশেপাশে অক্সিজেন কমে যাচ্ছে। সাকিরা নিভু নিভু চোখে তাকিয়ে বলল, তুমি কাছে আসলে আমার এমন অদ্ভুত অনুভূতি হয় কেন আরহান ভাই? তুমি কি ব্ল্যাক ম্যাজিক করেছো আমার উপর? সাকিরার এহেন কথায় আরহান ঠোঁট বাঁকিয়ে হাসলো, নাক ডুবিয়ে দিল সাকিরার চুলের ভাঁজে। নাক টেনে ঘ্রাণ নিয়ে বলল, হুম, ম্যাজিক তো তুই করেছিস, সেই ছোট্টবেলার ফোকলা দাঁতের হাসি দিয়ে সব সময়
আমার পিছু পিছু ঘুরতে, এতটুকু মেয়ে আমার শাটে নাক মুছে বিরক্ত করতে আমায়। পরে যখন বড় হলে তোর প্রতিটা পায়ের ধাপের সাথে সাথে আমি তোর ম্যাজিকে আসক্ত হয়েছি। সেই আসক্তি দিন দিন বেড়েই চলছে। পুরুষালী অনুভূতিতে পড়ছি আমি প্রত্যেকটা প্রহরে, প্রতিটা রাতে। আরহানের এমন কঠিন কঠিন কথার মানে বুঝলো না বোকা সাকিরা। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, ধুর ছাড়ো তো, তোমার কথা কিছু বুঝি না আমি, কোমরে ব্যথা পাচ্ছি, ছাড়ো না। আরহান সাকিরার এহেন কথায় শব্দ করে হাসলো, নাক টেনে বলল, আমার বোকা পাখিটা। তারপর ছেড়ে দিয়ে সাকিরার হাত টেনে ধরলো, হাতের তালুতে কিছুটা উপরে মেহেদি দিয়ে কিছু একটা লিখলো। তা দেখে ভীষণ অবাক হলো সাকিরা। আরহান নামটা দেখে সে চোখ বড় বড় করে তাকালো। তা দেখে আরহান বলে, কি এভাবে তাকাচ্ছিস কেন? আমার নাম লিখেছি যাতে অন্য কোনো ছেলে তোর আশেপাশে না ঘোরে। এখন তোর প্রেমের বয়স না, 1 বছর পর তোর বিয়ের বয়স হবে, তখন ডিরেক্ট বিয়ে করবি। সাকিরা, তাহলে আমি প্রেম করব কখন? আরহান, বিয়ের পর। সাকিরা, মানে? আরহান, কিছু না গাধি, আয় আমার কোলে, মাথা রেখে ঘুমিয়ে পড় আজ রাতে। বাড়িতে ঘুমাতে পারবি না এত মানুষের মাঝে। সাকিরা নিঃশব্দে এগিয়ে গেল। একমাত্র সেই ভালোবাসাটাকেই সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। সে জানে আরহান নিজে মরে গেলেও তাকে তার কোনো ক্ষতি হতে দিবে না। অর্ণব ভেবালার মতো তাকিয়ে দেখছে অবন্তিকাকে। মেয়েটার মতিগতি সে ঠিক ঠাহর করতে পারছে না। অর্ণব অবন্তিকার আশেপাশেই থাকছে, এত সুন্দর তার হৃদয়স্পর্শী, বলা তো যায় না কখন শকুনের নজর পড়ে। তাই সে চোখে চোখে রাখছে তার অবন্তিকাকে। আর অবন্তিকা, সে তো অন্য মুডে ঘুরছে, দুহাতে মেহেদি দিয়ে হেলে দুলে হাঁটছে। একটু পর পর অর্ণবের সাথে চোখাচোখি, অভিমানী চোখে তাকাচ্ছে, মুখ বাঁকিয়ে ভেংচি কাটছে। তাতে ভেবাচেকা খেয়ে অবস্থা নাজেহাল অর্ণবের। অবন্তিকার এই অভিমানের কারণটাই সে খুঁজে পাচ্ছে না। বিয়ে বাড়ির এত এত মানুষের মাঝে সে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ পর একটা ফাঁকা জায়গা পেতেই অর্ণব অবন্তিকার কনুই ধরে টেনে আনলো নিজের সাথে। অবন্তিকা কিছু বলছে না, গোমরা মুখে এগিয়ে যাচ্ছে শুধু। অর্ণব এবার বলল, কি হয়েছে এমন অদ্ভুত আচরণ করছো কেন? ভুলে গেছো আমি তোমার টিচার হই? অবন্তিকা আবারও মুখ বাঁকালো। তা দেখে অর্ণব রাগী চোখে তাকিয়ে বলল, আরেকবার শুধু মুখ এমন করে দেখাও, একদম ভেঙে ফেলবো। অবন্তিকা এমন ধমক খেয়ে টলমল চোখে তাকালো, অভিমানী কণ্ঠে বলল, পারেন তো শুধু বকতে ধমকাতে, আর কি পারেন আপনি? আমি যে আপনার নাম লিখেছি হাতে, একবারও খেয়াল করেছেন? অন্ধ, আনরোমান্টিক, নিরামিষ একটা। অর্ণবের চোখ অবাকে বিস্ময়ে কপালে গিয়ে ঠেকল। এইটুকুনি পিচ্চি মেয়ে তাকে আনরোমান্টিক, নিরামিষ বলে? কথাটা যেন অর্ণবের পুরুষত্বে আঘাত হানল। এদিকে গিয়ে এক হাতে কোমর চেপে ধরল অবন্তিকার। তাতে অবন্তিকা কেঁপে উঠল, অবাক চোখে তাকাল অর্ণবের প্রাণে। অর্ণব আরেক হাত গাল টেনে বলল, আমি রোমান্টিক হলে সহ্য করতে পারবে মেয়ে? এইটুকুনি ছোট্ট একটা শরীর জড়িয়ে ধরলেই বুকের মাঝে হারিয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। এইটুকুনি শরীর নিয়ে আমার সাথে রোমান্স করতে চাইছো? এহেন কথায়
শিহরণে গা শিরশির করে উঠল অবন্তিকার। পরক্ষণেই বুক কুঁচকে তাকালো, মুখ এগিয়ে ফট করে চুমু খেলো অর্ণবের ঠোঁটে, যেন নীরবে বুঝিয়ে দিল তার উত্তর। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অর্ণবকে। কোমর দুলিয়ে হেলতে দুলতে চলে যাচ্ছে সে। অর্ণবের ঘোর আটকেই সে দৌড় গেল তার পেছনে। বাড়ির ভেতরে এত চেঁচামেচিতে মাথা ধরে গেছে আমার, তাই হাঁটতে হাঁটতে বাগানে চলে আসলাম। দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি একটু এগোতেই দেখলাম আব্রাহাম দাঁড়িয়ে আছেন। আমি ডেকে উঠে বললাম, কি করছেন এখানে? আমার ডাকে তিনি ঘাড় ঘুরিয়ে তাকালো। তখনই ঘটলো এক অঘটন। আমার জর্জেটের ওড়নাটা ঠাস করে নিচে পড়ে গেল গলা থেকে। আমি চোখ বড় বড় করে তাকালাম আব্রাহামের দিকে। আমার দুহাত ভর্তি মেহেন্দি। উনি দৌড়ে আসলেন আমার দিকে, বুকের সাথে মিশিয়ে নিলেন আমায়। আমাকে আড়ালে রাখার ক্ষুদ্র চেষ্টা। তারপর মাটি থেকে ওড়নাটা তুলে জড়িয়ে দিলেন আমার গায়ে। আমাকে ছেড়ে দিয়ে চেপে ধরলেন আমার গাল। সাথে রয়েছে অলওয়েজ ফ্রি ধমক। সেই ধমকে কেঁপে উঠলাম আমি। উনি আমার গালে আঙ্গুলের চাপ প্রগাঢ় করে রাগী কণ্ঠে বললেন, এতটা কেয়ারলেস তুমি কিভাবে হও? লাইক সিরিয়াসলি, এখানেও যদি আমার বদলে অন্য কোনো পুরুষ থাকতো, দেন আই উইল কিল ইউ স্টুপিড গার্ল। ওনার এমন ব্যবহারে চোখে পানি জমলো আমার। উনি সব সময় এমন করেন আমার সাথে। আমি কি ইচ্ছে করে ফেলেছি? আমি কি ওড়নাটাকে বলেছিলাম বেহায়ার মতো পড়ে গিয়ে আমার মানিজ্যতের ফালুদা বানাতে? হেঁচকি তুলে কেঁদে উঠলাম আমি। তা দেখে উনি আমার গাল ছেড়ে দিয়ে বললেন, এই এই সরি সরি বেবি, কাঁদে না। দেখো জান, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, সরি। ওনার কথা শুনলাম না। আমি ছুটে গেলাম বাইরের দিকে। অদ্রিকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে ভয় পেল আব্রাহাম। মেয়েটাকে ভুল বুঝলো তাকে। সানাদকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল রুদ্র। মেয়েটার নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই সে রাস্তার পাশে থাকা আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খাচ্ছে। রুদ্রর হঠাৎ একটা কল আসায় সে বাইরে চলে আসে। কল কেটে সামনে তাকাতেই দেখে একটা বিয়ে বাড়ি। সে কৌতূহলবশত একটু এগিয়ে গেল। তখনই ঝড়ের বেগে একটা মেয়ে ছুটে গেল তার পাশ দিয়ে। অন্ধকারে মেয়েটার মুখটা সে দেখতে পেল না। একটু পরেই ছুটে আসে একটা ছেলে। হঠাৎ একটা গাড়ির হেডলাইটের আলোয় সে স্পষ্ট দেখলো আব্রাহামের মুখ। তাতে বৃহত্তর আকার ধারণ করলো তার চোখ জোড়া। আব্রাহাম তার দিকে ছুটে আসছে। মুহূর্তেই ধাক্কা খেলো দুজনে। আব্রাহাম ফিরেও তাকালো না। চলে যেতে যেতে বলল, সরি ভাই, বউ রাগ করে চলে যাচ্ছে, তাই দেখতে পাইনি আপনাকে, সরি। সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র, বলল না কিছু। একই জায়গায় একই পরিস্থিতিতে একসাথে তিনটা মানুষ, যাদের ভবিষ্যৎ একই সূত্রে গাঁথা। একে অপরকে তারা দেখলো না, ভাবলো না কিছু। রুদ্র তাচ্ছিল্যভাবে হাসে। বুকটা ব্যথা করছে তার। সে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো অদ্র কাকে ভালোবেসে প্রাণ দিলে তুমি। সে তো আমার মৃত্যুর 2 বছর না যেতেই অন্য কাউকে দিয়ে দিয়েছে তোমার জায়গা। আমার বোকা অদ্রি, কেন ছেড়ে গেলে আমায়? সেদিন মেনে নিলেই তো পারতে, তবে কত সুন্দর হতো জীবনটা। আহ অদ্রি পাখি, বোকা অদ্রি। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।